এই হাদির মৃত্যুকে ঘিরে গতকাল রাতে দেশব্যাপী ব্যাপক তাণ্ডব লীলা চলেছে, ধ্বংসযজ্ঞ হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, আবার সেই ৩২ বঙ্গবন্ধুর বাড়ি। আমরা দেখলাম ময়মনসিংহে একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে, ঝুলিয়ে, ৫ই আগস্টের মতো। এই যে ঘটনা প্রবাহগুলো, এটি কেন? এই হাদিকে আর কি বা পড়লো? এত সব কিছু যে ভাঙচুর হলো, অগ্নিসংযোগ হলো, পোড়া হলো, লুটপাট হলো, কেন? এই কেনর উত্তরটুকু একটু খোঁজার চেষ্টা করব আমরা। আমার সঙ্গে একজন অতিথিকে দেখতে পাচ্ছেন, খুবই সাহসী মানুষ, বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট শেখ ফরিদ। আরেকজন যুক্ত হবেন একটু পরেই, তিনি হচ্ছেন আমাদের খুবই পরিচিত অভিনয় শিল্পী এবং সংগঠক রোকেয়া প্রাচী। আমি শেখ ফরিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আমার ভূমিকাটুকু শুনলেন। আপনি, কে মারা গেল? এই হাতি কিভাবে এমন একটি বিস্ফোরণের নাম হয়ে উঠল? আপনি যদি সেখান থেকে একটু শুরু করেন। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেটা বললেন যে হাদি একটি নাম হয়ে উঠলো এবং সেখানে অনেক বড় কিছু হয়ে গেল, আসলে তা না। মানে বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। লতিফ সিদ্দিকের চাইতে তোর বড় হয় নাই, সাংবাদিক পান্নার চাইতে তোর বড় হয় নাই, তৌফিক মারুফের চাইতে তোর বড় হয় নাই, রোকেয়া প্রাচীর চাইতে তোর বড় হয় নাই। আচ্ছা, এগুলো নাম বাদ দিলাম, আরো বড় বড় নাম নেই, কারণ এগুলোর নাম নিলে আবার বলবো আওয়ামী লীগের দোসর, মুক্তিযুদ্ধে দালাল, ভারতে দালাল। নিশ্চয়ই মির্জা আব্বাসের চেয়ে বড় কিছু না, মির্জা ফখরুলের চাইতেও বড় কিছু না, জামাতের আমির চাইতেও বড় কিছু হয় নাই। কিন্তু এই হাদিকে বড় এরা বানালো পরিকল্পিতভাবে, কারণ হাদির লাশটা তাদের খুব জরুরি ছিল। যেমন আবু সাইদের লাশটা ৫ই আগস্টের জুলাই সন্ত্রাসী আন্দোলনের সময় খুবই জরুরি ছিল, ঠিক সেভাবেই আজকে সাইদকে যেরকম বড় বানানো হয়েছে। ডক্টর ইউনূস সেই আগে তিনি কিস্তির সিস্টেম ফেরি করে বিক্রি করতেন, তারপর তিনি আবু সাইদের ছবি ফেরি করে বিক্রি করা শুরু করলেন। তারপর এখন নতুন যে হাদিকে এখন কিভাবে সাইদের মতো বিক্রি করা যায় সেই ব্যবস্থা তিনি করে ফেলেছেন। একটা মানুষকে হত্যা করলো, তার জন্য আপনি, বাংলাদেশে তো প্রতিদিন 11টা খুন হচ্ছে, তাদের ভাষাতে 11টা খুন প্রতিদিন। কই, আমরা তো রাজশাহীর যাই, রাজশাহীর আরেকজন তো তাকে কুপিয়ে মেরে ফেলেছে, হত্যা করেছে শিবির, তারও তো দুধের বাচ্চা ছিল, সে তো বাচ্চার জন্য দুধ আনতে গেছিল, তার জন্য তো কারো মমতা এত উতলে উঠতে দেখলাম না তো। কিন্তু হাদির বেলা একেবারে ছাগলের দুধের মতো, গাভীর দুধের মতো উতলে উঠছে। পাত্রে যখন দুধ দেবেন দেখুন অল্পতেই উতলে উঠে, হাদির জন্য তাদের দরদের দুধ উতলে উঠে। মাসুমের তো, ময়মনসিংহে তো জীবন্ত একজনকে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হলো, সেইটা নিয়ে কি হলো? বলতে পারবেন না, তো বললে তো আপনি নির্ঘাত হিন্দুর দালাল হয়ে যাবেন। কারণ একটা সংখ্যালঘু হিন্দু মারা গেছে, তারপর নামের সাথে দাস, তাতে কি যায় আসে? ওটাতে ইউনূসের মানবতা জাগে না, ওটাতে আসিফ নজরুলের মানবতা জাগে না, ওটা নিয়ে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা মানবতা জাগে না। তার জন্য বিএনপির তারেক রহমানেরও ফেসবুকে একটা লাইভ দেওয়ার চিন্তা তার নাই। হাদির জন্য তাদের দরদ উতলে উঠছে, হাদির জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হচ্ছে। আমরা জানি না এই পাকি বাদির পোলা হাদির কি অবদান আছে বাংলাদেশের রাজনীতিতে, তবে একটা অবদান তার আছে যে বাংলাদেশের রাজনীতিতে, রাজনৈতিক ভাষায় সবচেয়ে জঘন্য শব্দটা তিনি যুক্ত করতে পেরেছেন। একটা নারীর প্রাইভেট পার্টস, যেটা যে প্রত্যঙ্গ, সেটা নিয়ে তিনি কথা আমাদের সাথে যুক্ত করে দিয়েছেন, এটা আমরা পেলাম। তার অবদান যদি থাকে, বরং হাদির জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা না করে তার জন্য আন্তর্জাতিক কোনো শোক দিবস পালন করা যায় কিনা সেটা তারা দেখতে পারে, অথবা তাকে একটা নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে রাজনীতিতে একটি তালিবের সহাকার দিয়ে একটি নারীর প্রাইভেট পার্টস যুক্ত করার জন্য। এই জন্য তাকে নোবেল প্রাইজও দেওয়া যেতে পারে। যদি কেউ নোবেল প্রাইজ না দেয় গালি যুক্ত করার জন্য, তাহলে ইউনূসের নোবেলটাই তাকে দিয়ে দেওয়া যেতে পারে। আমি এরকম প্রস্তাব করি। রাষ্ট্রীয় শোক পালন করতেছে তার জন্য, এর চাইতে জঘন্য আর কি হতে পারে? যে ব্যক্তিটি নিজের মুখে বলেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই তার জুলাই সন্ত্রাস। এই কথা বলার পর স্বাধীন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সেই পাকি বাদির পোলা হাদির শোক দিবস পালন করতেছে সরকার, যিনি যে স্বঘোষিত, তার যে শুধু মুখ অশ্রাব্য তা নয়, তার বক্তব্য শুনলে মানুষের 3 বার উজু করতে হয়, 10 বার কুলি করতে হয় যে শব্দ শুনলে। তার একটা পুরুষ মানুষ এই কথা প্রকাশ্য রাজনীতিতে এসে একজন ড্রাগ অ্যাডিক্টের মতো চিৎকার করে করে ওই সমস্ত শব্দ বলে। আপনি যে বললেন, কিন্তু ময়মনসিংহের দীপু
যেই শব্দ শুনলে অজু জি করতে বলেন। হয়, কিন্তু যারা খুব বেশি মাত্রায় সারাদিন অজু করেন, নামাজ পড়েন, তারাই তো কালকে নারায়ে তকবীর স্লোগান দিয়ে প্রথম আলো ভাঙচুর করলো, ডেইলি স্টার ভাঙচুর করলো, লুটপাট করলো, সেনাবাহিনীকে হুমকি দিল, সেনাবাহিনীর সাথে চ্যালেঞ্জ করলো, বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করলো, এবং 5ই আগস্ট থেকে তো তাই করছে। এই অজু যারা বেশি করেন তারাই তো করলেন। তাদের কানে কি হাদির এই শব্দগুলো ঢোকেনি নাকি, কেন? না, ওইটা ওইটা তাদের জন্য সমস্যা না, কারণ হাদি তো তাদের লোক। আর না না, ওইগুলো ঢুকবে না তাদের, কারণ হলো হাদি বলেছে না ওটা। ওটা যদি ছাত্রলীগের সাদ্দাম বলতো, ছাত্রলীগের রব্বানি বলতো, ছাত্রলীগের আহ, কি যেন নাম ইনান বলতো, বা যুবলীগের সম্রাট বলতো, বা দক্ষিণ ঢাকা দক্ষিণ মহানগরের নেতা মুরাদ, তাহলে না তাদের অজু ছুটতো। তাদের ঘরের ছেলে বলছে তো সমস্যা নাই, অর্থাৎ তার নিজের সন্তান তার মাকে গালি দিচ্ছে, তাতে সমস্যা নাই, অন্যজনে গালি দিলে না সমস্যা, অন্যজনে দিলে না সমস্যা হবে। তো এটাই হচ্ছে তাদের মানবতা, তাদের অনুভূতি, তাদের মানবাধিকার, বাক স্বাধীনতার অধিকার। এটা তাদের সিলেক্টিভ। আমরা তো দেখতে পেলাম উত্তরাতে কালকে প্রায় 30টি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়ি, আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়ি ঘরে হামলা হয়েছে, প্রায় 30টি। সারা দেশে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, ইন্ডিয়ান হাই কমিশনে হামলা হয়েছে, ইন্ডিয়ান হাই কমিশনের কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে। এগুলো কোনো সমস্যা না। সমস্যা যেদিন আমরা পাকিস্তানের এম্বাসিতে এরকম ঢিলাবো, যেদিন আমরা পাকিস্তানের অ্যাম্বাসেডরের বাড়িতে ঢিলাবো, যেদিন আমরা পাকিস্তানের অ্যাম্বাসি অভিমুখে গিয়ে বলবো বাংলাদেশের ষড়যন্ত্রকারী, বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী, জঙ্গিবাদের উত্থানকারী এবং 30 লক্ষ মানুষের হত্যাকারী, অগণিত নারী সম্ভ্রম হনন করার এই পাকিস্তানি এম্বাসি বাংলাদেশে থাকবে না, তখন না বাংলাদেশের গণতন্ত্র খত্রেমে, আন্তর্জাতিক আইন খত্রেমে পড়ে যাবে। তখন দেখবেন এই মোল্লারা, এই বাংলাদেশের বাঙ্গু মিডিয়া কি চিৎকার না করে। হাস্যকর ব্যাপার হলো যে প্রথম আলো এবং ডেইলি স্টারে এত নিউজ ছাপতেছে, তারা একবারও তাদের ঘরে আগুন লাগছে সেটা নিউজ তারা ছাপতে পারেনি। কিন্তু শেখ হাসিনার আমলে নাকি বাক স্বাধীনতা খুব রুদ্ধ ছিল, শেখ হাসিনার আমলে নাকি কথা বলা যায় নাই, তখন রব্বানি গিয়ে টুটি চেপে ধরতো, তখন সাদ্দাম গিয়ে ঠ্যাং টাইনে ধরতো, ইনান গিয়ে সম্রাট গিয়ে ঘাড়ের মধ্যে পাড়া দিত। তাদের বয়ানটা নেগেটিভটা ছিল এরকম। যত গণতন্ত্র এখন গণতন্ত্র ঠিক মতো চলতেছে, বাক স্বাধীনতা খুব ভালো আছে, এতই বাক স্বাধীনতা, এতই ফ্রিডম অফ ভয়েস যে পত্রিকা অফিস আগুন লাগায়, সেনাবাহিনী কাপুরুষের মতো দাঁড়িয়ে থাকে। কোন সেনাবাহিনী? যে সেনাবাহিনীর হাতে শুধু অস্ত্রই না, তার হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ অস্ত্রধারী আমাদের আমাদের কামেল সেনাবাহিনী, যারা সারা দুনিয়াতে গিয়ে নাকি আইন শৃঙ্খলা রক্ষা করায় মেডেল পেয়ে আসছে, নোবেল পেয়ে আসছে, তারা নিজের দেশের, নিজের বাড়ির, নিজের চোখের সামনে কোনো পত্রিকা অফিস পুড়িয়ে দিল, তার রক্ষা করার মুরুদ নাই, তাহলে সাধারণ মানুষের বাড়ি কবে রক্ষা করবে? আপনি 35 নম্বরের কথা বলছেন, ওটা তো তারা ভাঙবেই। আমি একটু অবাক হইনি তারা 35 নম্বর ভাঙতে গিয়েছিল। আমি বলতে চাই, বাবা তোমাদের যত রাগ থাকুক, তোমরা 35 নম্বরই ভাঙো, অন্য কারো বাড়ি ঘর ভাঙো না, অন্য কোনো মানুষ মাইরো না। যেমন বঙ্গবন্ধু বলেছিলেন 71 সাল 72 সালে এসে, যে যাদের যে সমস্ত বীরাঙ্গনার সন্তান হবে তাদের পিতার নামের জায়গায় আমার নাম লিখানো, বঙ্গবন্ধু বলেছিলেন। জি জি। এই যে ঠিক তেমনি আমি বলতে চাই যে তোরা বাবা আমাদের জি না, এই যে আরেকটা বিষয় কালকে প্রথম আলো ডেইলি স্টার ভাঙলো, ছায়ানটে কেন গেল তারা? এটা কি আপনার বিশ্লেষণ কি? ছায়ানটের এখন উপর দিক থেকে দিলে তো আমাদের উপর পড়ে। ছায়ানটের অর্ধেক তো এই জুলাই সন্ত্রাসীদের সাথে যুক্ত ছিল। এখন কেমন লাগে এটা যদি বলি, তাহলে তো অনেকে রাগ করবে। ঠিক আছে, অনেকে রাগ করবে। আমি আপনাকে বলতে চাই, ছায়ানটে তারা যাবে না কেন? তারা সঙ্গীত পছন্দ করে না। তারা হামলা করেছে, তারা কারা? যে হামলা করেছে তারা কারা? তারা হচ্ছে পাকিস্তানি জঙ্গি, ইসলামিস্ট জঙ্গি। তারা তো গান পছন্দ করে না। আচ্ছা, হচ্ছে কি হচ্ছে না, বোঝা যাচ্ছে না। না, বোঝা যাচ্ছে, আপনি কি বলুন করছে একটু।
যেটা বলতেছিলাম যে হ্যাঁ, তারা ছায়ানটে এই জন্য গেছে, তাদের তো বাংলাদেশে, জি, তাদের বাংলাদেশে প্রগ্রেসিভ সঙ্গীত, শিক্ষা, শিল্প, সাহিত্য, ভাস্কর্য, চারুকলা, তাহা সুকুমার একটা পছন্দ না। তারা তো হামলা করবেই। তারা তো এখানে হামলা করার পরে দেখবেন যে ওদিসিকে উড়িয়ে দিবে, তারপরে দেখবেন কমিউনিস্ট পার্টি উড়িয়ে দিবে, তারপরে দেখবেন বিএনপির উপর সংগঠন উড়িয়ে দিবে। নিশ্চিত থাকেন, এই যে বানর ফ্রাঙ্কেনস্টাইনকে প্রশ্রয় দিয়েছে, কাছে তুলেছে, এগুলো প্রতিফল ভোগ করতে হবে। আপনি দেখতে পারবেন সামনে আরো কি কি ঘটে। এটা তারা করবে, কারণ তারা বাংলাদেশের সৃষ্টিশীল কোনো জিনিস পছন্দ করে। আর ছায়ানট মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু ধরবে। আপনি দেখেন নিউজে নুরুলকে মারতে গেল কেন, থাপড়াইলো কেন? তিনি তো আওয়ামী লীগের পক্ষে ছিলেন, তিনি তো একশোতে এসে আওয়ামী লীগের তুলোধনা করতেন, তারপরে তাকে কেন থাপড়াইলো? কারণ তিনি তাদের সমালোচনা করেছেন। কালকে কারা মারতেছিল? কালকে যারা মারতেছিল 95% ছিল জামাতের লোক। হাদির কি মার ভোটারের রাজনৈতিক দল আছে? যে তাদের দল আসছিল এখানে, কারা আসছে হাদির পক্ষে? নিশ্চয়ই বিএনপি নাই, সরাসরি কারা গিয়েছে? এই জামাত শিবিরের পেইড লোকেরা গিয়েছে। কারা গিয়েছে? জামাত শিবিরের কোচিং সেন্টারে যারা মানুষ হয়েছে, যারা মাদ্রাসায় ছিল, যারা জামাতের পেইড এজেন্ট, তারাই কালকে। নাহলে এত এতগুলো লোক কোথা থেকে এলো? এরা তো ছায়ানট আক্রমণ করবে। কয়দিন বললাম তো, কয়দিন পরে যারা চিঙ্কুবাম যারা এই আন্দোলনে যুক্ত ছিল, তাদেরকেও রাস্তায় ফেলে পারাবে এই ইসলামিস্ট জঙ্গিরা। আপনি দেখতে পারবেন। এই যে আপনি একটু আগে বললেন প্রথম আলো বা ডেইলি স্টারের কথা, আমরা তো কিছুদিন আগে দেখলাম গত বছরের শেষ দিকে যখন ডক্টর ইউনূস পদত্যাগের আবদার করেছিলেন, আমি শব্দটা আবদার বললাম, তখন মাহফুজ আনাম তো এডিটোরিয়াল লিখে, বিশেষ এডিটোরিয়াল প্রথম পাতায় লিখে তাকে না যাওয়ার জন্য বলে। তিনি পারলে তখন গান গাইতেন, যেও না গো তুমি, ওই গানটা গাইতেন আর কি, ঠিক আছে? ওই গানটা তিনি গাওয়া শুরু করতেন, তার কোরাস দেখেছি। এবং এও বলেছেন, আর প্রথম আলো তো এও বলেছে যে প্রথম আলো আছে শেখ হাসিনা ফেলে গেছে, এরকম বয়ানও আমরা দেখেছি। কিন্তু মৌলানা আব্বাসী তারা তো বলেছে আগুন দিবে। বাংলাদেশে যারা জামাত করে, যারা শিবির করে, তারা তো বলেছে প্রথম আলোকে টার্গেট করবে। তারা তো বলেছে, তারা তো বলেই দিয়েছে তারা হামলা করবে। এটা তো লুকোচুরি কিছু না। এটা তো তারা যতই সামসামি করুক, যতই দালালি করুক, তাদের দালালি তাদের মতো করে দালালি করতে। আপনাকে সারাদিন বঙ্গবন্ধুকে গান দিত যদি ঠিক, যদিও তারা অলরেডি বঙ্গবন্ধুকে ভিলেন নিয়ে আওয়ামী লীগের মুজিবনগর সরকারকে ভিলেন তারপর কাহিনী হবে না। এই বাংলাদেশের জঙ্গিবাদী থেকে কোন প্রগ্রেসিভ মানুষ, লেখক, বুদ্ধিজীবী কেউ রক্ষা পাবে না। ইরানে যেমন পায় নাই, এখানে ভারতীয় এম্বাসিতে, ভারতীয় হাই কমিশনের বাসায় ঢাকায় কালকে যে বিক্ষোভ হলো ভারতীয় এম্বাসির সামনে, এরপরে রাতে যে চট্টগ্রাম খুলনায় হামলা হলো, এইটার কারণটা কি? এই বাংলাদেশের যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধীরা, যেহেতু আমার দর্শক একটু টেকনিক্যাল বোধহয় সমস্যা হচ্ছে, আমরা দেখি যে এটুকু ঠিক করা যায় কিনা। আশা করি ঠিক হয়ে যাবে। এক মিনিট আপনারা যদি একটু ধৈর্য ধরুন, আমি ঠিক করছি, আশা করি ঠিক হয়ে যাবে। শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন এখন ঠিক আছে। হ্যাঁ, এবার মনে হয় ঠিক হয়েছে সম্ভবত। কাজ হচ্ছে না, ইকো হচ্ছে বারবার। যেটা বলছিলাম,
তারা তো ভারতের বিরোধিতা করবে, কারণ তাদের পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। আর মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তারা অস্ত্র দিয়েছে, শরণার্থীদের খাদ্য দিয়েছে, মুক্তিযুদ্ধের তাদের পেয়ারা পাকিস্তান ভেঙে ফেলেছে। তো এর আঘাত ভারতের উপরে থাকবে, এটা তো স্বাভাবিক। ভারতের উপরে রাগটা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ ভারত বিরোধিতা করার কমরেড হায়দার আকবর আগ্রহত বলেছেন যে বাংলাদেশের মৌলবাদীদের 4টা স্তম্ভ, তার একটা ভারত বিরোধিতা করা। তো বাংলাদেশের যে ইসলামিস্ট জঙ্গি মৌলবাদী, তাদের তো ভারত বিরোধিতা করতেই হবে, তা না হলে তো তাদের তাদের কোনো পুঁজি নাই, তাদের আর কি পুঁজি ভারত বিরোধিতা ছাড়া। এটা করেই তারা জজবাত করে তারা কাজ করতেছে। তবে যে সংখ্যাটা দিয়েছেন, সংখ্যা কিন্তু বেশি ছিল না। পাকিস্তানি মদতে, আরো বিদেশি প্রভুদের সহযোগিতায়, আইএসআই এর মদতে বাংলাদেশে যে জজবা পয়দা করা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী, এগুলো বাস্তবায়ন করার জন্য তারা ভারত বিরোধিতা করতেছে। তারা তো কয়দিন পরে আমেরিকান এম্বাসিতে ধরতে, আপনি দেখেন আর কিছু এরা আরেকটু শক্তিশালী হইতে দেন, এই মৌলবাদী চক্রকে আরেকটু মজবুত হইতে দেন, দেখবেন আর কয়েকদিন পরে আমেরিকান এম্বাসিতে হামলা করবে। আগামীতে এরা সংখ্যালঘুদের বিরুদ্ধে, আমি বহু আগেই বলেছি যে যখন ইন্ডিয়া বয়কট আন্দোলন শুরু হয়, তখনই বলেছি বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর গণহত্যা চলবে। আপনি দেখবেন এরপরে এরা সংখ্যালঘুর মারা শুরু করবে, সংখ্যালঘুদের হত্যা শুরু করবে। তার সিদ্ধান্ত ময়মনসিংহের ভালুকায় দেখেছি, একজন নিরপরাধ অশিক্ষিত শ্রমিককে তারা মেরে আগুন দিয়ে চালিয়ে দিয়েছে। একটা সভ্য দেশ নিয়ে এটা সম্ভব? অসভ্য দেশ সম্ভব না, একটা অসভ্য দেশ সম্ভব না। তারা এখন করলো এই যে বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, তৌহিদি জনতার নামে যে উত্থান ঘটেছে, এটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক, যেটা বারবার আমরা করেছি। কেউ মানতেছে না, যারা ভেবেছে আমরা যারা মুক্ত চিন্তক তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিলে, তাদেরকে মানলে খুন করলে দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। হয়নি। এই মৌলবাদীদের শুরুটাই হয়েছে আপনার সংখ্যা মুক্তিচিন্তকদের হত্যার মাধ্যমে। এদের জামিন দিয়েছিল আওয়ামী লীগ, বিএনপিকে গুরুত্ব দেয়নি। আজকে তারাই প্রথম শিকার হয়েছে আওয়ামী লীগ, ওদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে, ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। আর অদূর ভবিষ্যতে বিএনপিকে খেসারত দিতে হবে, এখনো দিতে হচ্ছে। জি, আমি আমাদের আরেকজন অতিথি দর্শক আপনাদের জন্য বলছি, রোকেব কাচি, তিনি তার টেকনিক্যাল কারণে বারবার চেষ্টা করছিলেন, কিন্তু ইন করতে তার একটু সমস্যা হচ্ছে। আমরা খুব লম্বা করব না। শেখ ফরিদ, আপনার কাছে শেষ আরেকটি বিষয় জানতে চাই। কালকের এই ঘটনার পরে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তারেক রহমান, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যে মাসের আর মাত্র কয়েকদিন পরে দেশে ফেরার কথা রয়েছে, সেটি নাকি ভেস্তে গেল। তারেক রহমান এই পরিস্থিতিতে দেশে আর নাও ফিরতে পারেন এই সময়সীমার মধ্যে। আপনি কি তাই মনে করছেন? তারেক রহমানকে ভয় দেখানোর জন্যই তো তারা এই কাজগুলো করেছে। তারা বাংলাদেশে যে এই যে অরাজকতা চালালো, কেন এখনই চালাইতে হলো তাদের? হাদির মৃত্যু, হাদির লাশ, হাদির লাশ, এগুলো তো বাহানা। তারা এটা না থাকলেও এমন কিছু ঘটাইতো, কারণ এগুলো যদি না করে তারা নির্বাচন বানচাল করতে পারবে না। তারেক রহমান যদি দেশে চলেও আসে, কোনো কারণে 25 ডিসেম্বর চলে আসে, যদি আসার সম্ভাবনা এখন হয়ে গেছে। আগস্ট ছিল খুব কম, এখন কম থেকে হয়ে গেছে, আসবেন না। তো তারা চাচ্ছে তারেক রহমান যাতে না আসে। রহমান আসলেও মৌলবাদী শক্তি তাকে ভয় দেখানোর জন্য এগুলো করতেছে। ফলাফল খুব ভালো হবে না। বাংলাদেশের জনগণের একটা ক্ষতি হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। ভারতের সাথে পাঙ্গা নিয়ে বাংলাদেশের সামিল, বারবার আমি বলেছি, এবং সেই দিকে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ
এইভাবে যদি চলতে থাকে তাহলে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ, যুদ্ধের মুখোমুখি হতে হবে। এছাড়া আর আমাদের কোনো উপায় থাকবে না। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ আপনাকে। দর্শক, আমি আবারও দুঃখ প্রকাশ করছি, মাঝখানে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল এবং এটি ইকো করছিল, তবুও কথাগুলো শোনা গেছে পরিষ্কার ভাবেই, যদিও একটু সমস্যা হচ্ছিল। আর আরেকজন অতিথি আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত হতে পারছেন না টেকনিক্যাল কারণে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেখ ফরিদ যেই কথাটুকু বললেন, প্রত্যেকটি কথাই খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে আপনারা কিন্তু একটু খুঁজলে তার কথাগুলো, তার শব্দগুলো শুনলে, বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন যে আসলে তিনি কি বলতে চেয়েছেন এবং সামনে আমাদের দেশ কোথায় যাচ্ছে, পরিস্থিতি কি হচ্ছে। একজন হাদির মৃত্যু নিয়ে যা কিছু হলো, আরেকদিকে আরেকজন সনাতন ধর্মের একজন মানুষকে ঝুলিয়ে, জীবন্ত ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলো বারবিকিউর মতো করে। সেটি নিয়ে কোনো আমাদের কারো কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এমনকি যেই সুশীল সমাজ এই আজকে দেখলাম বিবৃতি দিয়েছে কেউ কেউ, তাদের কিন্তু এই যে যেই মানুষটিকে পুড়িয়ে মেরে ফেলা হলো, কিংবা খুলনায় রাজশাহীতে যে সাংবাদিক দুজনকে হত্যা করা হলো, এগুলো নিয়ে আসলে তাদের মনোবেদনা নাই। এমন অবস্থায় বাংলাদেশ যে একটি জঙ্গি, মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর একেবারে চূড়ান্ত একটি আক্রমণের মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে, সেটি এখন আর বলার কোনো অপেক্ষা রাখে না। সবাই